শেখ হাসিনা ও শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের বাড়তি নিরাপত্তা বাতিলে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নাগরিকদের সুরক্ষায় গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদ বৈঠক। বৈঠকে খেলোয়াড়দের সংবর্ধনা, গুমের বিরুদ্ধে অবস্থান, বৈষম্যমূলক আইন বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, হজ প্যাকেজের খরচ কমিয়ে আনা, অর্থ পাচার রোধ এবং বন্যা পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করল বাংলাদেশ। বাংলাদেশ একটা আন্তর্জাতিক কনভেনশন আছে গুমের বিরুদ্ধে। সেই আন্তর্জাতিক কনভেনশনটা 2006 সালে, এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এই কনভেনশনে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষরটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে। এটা আমাদের জন্য একটা, বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইলফলক। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বৈষম্যমূলক আইন বাতিল করা হয়েছে, বাড়তি নিরাপত্তা পাবে না বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। এটার প্রেক্ষিতটা হচ্ছে যে আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হজ প্যাকেজের খরচ কমানো, অর্থ পাচার রোধ এবং দ্রব্যমূল্য ক্রেতাদের নাগালে আনতে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এই উপদেষ্টা। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে শুনানি 2 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন বিশেষ জজ আদালতের দেয়া খালাসের রায় দাখিল করতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 12 আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন। ওই দিন ডক্টর ইউনূসের আইনজীবী জানান, বিচার প্রক্রিয়ার মাধ্যমে খালাস চান তারা, কেননা মামলাটি যে ষড়যন্ত্রমূলক ছিল এটি তারা প্রমাণ করতে চান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। ফখরুল বলেন, পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। ইউসুফ আলী রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় চা চক্রে মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে
পর্যায়ক্রমে। আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না, সকলের সাথে সম্পর্ক থাকবে, বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে এবং সহযোগিতার ক্ষেত্রে যে আমরা যেগুলো বলেছি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সায়েন্টিফিক ক্ষেত্রে কালচারাল ক্ষেত্রে জ্বালানি ক্ষেত্রে সার্বিকভাবে দুই দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে ওরা জানতে চেয়েছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এই সম্পর্ক জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। গণহত্যায় উস্কানি দেয়ায় 32 সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে। সকালে আইনজীবী MH গাজী তামিম এই অভিযোগ দাখিল করেন। পরে তিনি বলেন, একটি অভিযোগ দাখিল হয়েছে, সেখানে 20 জন মন্ত্রী, এমপি, পুলিশ এবং 32 জন সাংবাদিক ও সুশীলকে আসামি করা হয়েছে, যারা 3 তারিখ শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি দিয়েছেন এবং টক শো করে গণহত্যার বৈধতা দিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে মোহাম্মদ সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানায় মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 8 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক রেজাউল আলম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে রাজধানী গুলশান 1 থেকে টিপু মুন্সিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত 17 জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় সুমনের মা মোসাম্মদ মাসুমা গত 20 আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 179 জনকে আসামি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 7টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি সাদেক খান ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। প্রত্যেকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার ঘটনায় মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের 5 দিন এবং আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 6 মন্ত্রী ও 8 সংসদ সদস্য সহ মোট 14 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আসামস জগনুল হোসেনের আদালত এ আদেশ দেন। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। নিষেধাজ্ঞা দেয়া সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিম উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লালা ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুরি আলম চৌধুরী ও জিয়াউর রহমান। এদিন দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান দেশ ত্যাগে নিষেধাজ্ঞার এ আবেদন করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় খালাস পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার বিশেষ জজ আদালত 6 এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালত এ রায় দেন। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 7,54,32,200
90 টাকার সম্পদ অর্জন এবং 57,26,571 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে একটি মামলা করেন। এদিকে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার বিশেষ জজ 4 এর বিচারক রবিউল আলমের আদালত এ আদেশ দেন। দেশের 11 জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য তুলে ধরে মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা কবলিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের প্লাবিত 68 উপজেলার ক্ষতিগ্রস্ত 492টি ইউনিয়ন পৌরসভায় এখনও পানিবন্দী 10,72,579টি পরিবার। পাশাপাশি আকস্মিক এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 54,463 জন। ফেনীর বিভিন্ন এলাকার পানি ধীরে ধীরে কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নোয়াখালীতে এখনও তলিয়ে আছে পথঘাট ও মানুষের বসতবাড়ি। তবে দেশের সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8ম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম, যেটি চলছে টিএসসিতে। সকাল 10টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ কার্যক্রম শুরু হয়। আজ টিএসসি এবং জিমনেশিয়ামে একযোগে শুরু হয় ত্রাণ সংগ্রহের কাজ। ত্রাণ দিতে টিএসসি এলাকায় দেখা গেছে মানুষের ভিড়। দুর্গত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকার আশেপাশের জেলা থেকেও ত্রাণ সহায়তা দিতে ছুটে আসছে মানুষজন। ছাত্রদের কাছে কেউ তুলে দিচ্ছেন শুকনো খাবার, কেউ নগদ টাকা। গত 7 দিনে টিএসসিতে সংগ্রহ করা হয়েছে মোট 7,08,76,278 টাকা। মোট ব্যয় 71,20,444 টাকা। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কর্পোরেট মানে সোনালী ব্যাংকে ঢাকা ইউনিভার্সিটির শাখায়, সেখানে আজকে আমরা নগদ ক্যাশ জমা দিয়েছি 5,84,17,147 টাকা। এভাবে কার্যক্রম চালাচ্ছি। এভাবে যদি কার্যক্রম আসলে চালিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে আমরা আসলে পৌঁছাতে পারবো না, এটা খুবই সত্য। এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমাদের যেই ক্যাপাসিটি তার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। পাশাপাশি আপনারা সেই সকল অঞ্চলে খাবার এবং ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা করে যাবেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপের 16টি হেলিকপ্টারের মাধ্যমে 6 জন মুমূর্ষু রোগীকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর এবং 16 জন ব্যক্তিকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি ত্রাণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বুধবার আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, বন্যা পরিস্থিতি মোকাবেলায় বুধবার সেনাবাহিনী সম্ভাব্য সব পন্থা অবলম্বনের মাধ্যমে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও 9,228 কেজি ত্রাণ, 650 লিটার বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা কবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা যত ভালো করা হোক না কেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়াও মনোনয়ন বাণিজ্য বন্ধ সহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত করে পাকাপোক্ত করার দাবি তুলে ধরেন আলোচকরা। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ছাত্র জনতার পরামর্শক্রমে নির্বাচন বিধিমালা আইন স্বচ্ছভাবে প্রণয়নের দাবি তোলা হয় সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল বৈঠকে। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, এটা আমার সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। আমাদের বেশ কয়েকজন অভিজ্ঞ বিশেষজ্ঞ আছেন। আর এ সময় গোলটেবিল বৈঠকে অংশ নেয়া নির্বাচন বিশ্লেষক, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের জনপ্রতিনিধিরা তুলে ধরেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা সংস্কারের কোনো বিকল্প নেই। জাতিসংঘ সহ অন্যান্য কিছু আন্তর্জাতিক দলিলে পরিষ্কার করে বলা আছে যে ইলেকশন অবজারভেশন এখন পর্যন্ত ইলেকশনটা কেমন হলো, তার কোয়ালিটি কেমন, এটা দেখার একমাত্র ব্যবস্থা হচ্ছে ইলেকশন পর্যবেক্ষণ। দলগুলোতে প্রাইমারির মাধ্যমে সেখানে
প্রার্থী নিয়োগ করতে মনোনয়ন দিতে হবে। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আপনি আইনকে যত কড়াকড়ি করেন, সিস্টেমকে যত কড়াকড়ি করেন। এছাড়াও নির্বাচন ব্যবস্থা যত ভালো করা হোক না কেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সেজন্য মনোনয়ন বাণিজ্য বন্ধ সহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করে পাকাপোক্ত করার দাবি তোলেন আলোচকরা। আমার একটা কমিশন দরকার, বাট উই নিড এ নিউট্রাল গভর্নমেন্ট, উই নিড এ প্রফেশনাল বিউরোক্রেসি, উই নিড রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, উই নিড ইনফর্মড সিটিজেন। সবার প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের প্রতিটি ভোটারের যে মতামত মূল্যায়ন, সেটার জন্য একটা মূল্যায়নের ব্যবস্থা করা হয়। যদি রাজনৈতিক দলগুলি যারা অংশগ্রহণ করবে তাদের যদি সদিচ্ছা না থাকে, যারা ভোট দিতে যাবে তাদের যদি সদিচ্ছা না থাকে, তাহলে পৃথিবীতে কখনো কোথাও একটা ভালো নির্বাচন, ত্রুটিমুক্ত নির্বাচন করতে পারা যাবে না। 12 কোটি ভোটারের জন্য আমি 2.5 লক্ষ পোলিং স্টেশন করে দেব। পার ভোট কেন্দ্রের জন্য 500 ভোটারের বেশি কোনো ভোট কেন্দ্রে দেব না। পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ছাত্র জনতার পরামর্শক্রমে নির্বাচন বিধিমালা আইন সংস্কার স্বচ্ছভাবে প্রণয়ন করার দাবি তোলা হয় সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল বৈঠকে। গণভোটের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আর আমরা আরেকটা কাজ করেছি, আমরা যে ত্রয়োদশ সংশোধনী যে মামলাটার কারিলকের যে রায়, সেটাকে আমরা রিভিউ করার আমরা আবেদন করেছি। তো এই দুটো হলে অনেক সম্ভাবনার দ্বার খুলে যাবে, অন্তত তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসবে। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। ফিরে আনার জন্য এটা করিনি। বন্যার কারণে টানা 9 দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি শুরু হয়। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির তোড়ে গত 21 আগস্ট বন্দরে পানি উঠে অচল হয়ে পড়ে। এরপর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ইমিগ্রেশনের কার্যক্রম। 26 আগস্ট ইমিগ্রেশনের কার্যক্রম সচল হলেও বন্দরে যাতায়াতের আখাউড়া আগরতলা সড়কের জাজিরা খালের ওপর স্থাপিত ক্ষতিগ্রস্ত বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ রয়েছে রাত 9টা বেজে 30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতদিন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।